শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন নয়ন বসুর উত্তম কুমার ও কয়েকটি পায়রা। লেখক নয়ন বসুর জন্ম উত্তর কলকাতায়। একক গ্রন্থ সংখ্যা এখনো পর্যন্ত 9টি। জামিলা, সুন্দরী লেন, নয়নাম্পাস, হেমগ্রন্থ, কান্নাঘর, আষাঢ়ের আখ্যানগুলো, শালাহারান, বাবা এবং কিশোর চতুর্দশী। লেখকের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বিষাদ গ্রন্থ কান্নাফুল গল্প সংকলন। এছাড়াও অন্যান্য অসংখ্য সংকলন পূজাবার্ষিকীতে লেখা প্রকাশিত। মূলত গল্প লিখলেও আগ্রহ বেশি কবিতায়। আজকের গল্প নয়ন বসুর উত্তম কুমার ও কয়েকটি পায়রা। গল্পের কথক রাজীব। অন্যান্য ভূমিকায় অর্ণব, দেবারতী, বিহু, সৌমিক, তমজিৎ ও শুভদা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে নয়ন বসুর উত্তম কুমার ও কয়েকটি পায়রা। মেট্রোয় এমন একটা ঘটনায় লোকটার উপরে বেশ রাগ হচ্ছিল অরিন্দমের। জেনারেল সিট থেকে মেয়েটাকে না তুললে চলছিল না লোকটার। কি দরকার ছিল ওপাশে মেয়েটাকে সরে বসতে বলার? এ পাশে তো জায়গা ছিল অন্য পাশে। তা নয়, লোকটাকে একদম ধারের সিটেই বসতে হবে। আহারে, মেয়েটার মুখটা দেখে সত্যি ভীষণ মায়া লাগছে। একটু আদুরে আদুরে দেখতে মেয়েটাকে। মুখ চোখগুলোও সেই রকম ফর্সা ফর্সা। শীতে বোধহয় আলতো গাল ফেটেছে, তাই আরও লাল লাল লাগছে। একটা মিহি সাদা সোয়েটার পরে আছে মেয়েটা। রোঁয়া বেরিয়ে থাকে যে সোয়েটারগুলো, ওরকম দেখলেই নরম নরম মনে হয়। বুকের ওপর দিয়ে আকাশের মতো নীল রঙের টানা টানা লাইন চলে গেছে। মেয়েটার পাশের ছেলেটাকে দেখলেই গোমড়া মুখো মনে হয়। লম্বা, আমার থেকে কয়েক ইঞ্চি বেশি লম্বা তো হবেই। গায়ের রং চাপা, মনে হয় রোজ জিমে যায়। ছিপছিপে, মুখে আবার চাপ দাড়ি। শক্ত চোয়াল, দেখলেই খরুশ মনে হয়। নাকি আমি বেশি ভাবছি, কে জানে। কেমন অম্লান বদনে ছেলেটা বলল, তুমি ওদিকে লেডি সিটে গিয়ে বসো। মানে? বললাম তো একবার। ছেলেটা তাকালো এবার মেয়েটার দিকে, আর মেয়েটা কিছু বলল না। যে লোকটা সরে বসতে বলছিল তখনও দাঁড়িয়ে, একটা হাত সামনের দিকে একটু এগিয়ে বলল, একটু সরে বসুন না। অরিন্দমের সেই জন্যই রাগ লাগছিল। মেয়েটা একদম ধারে, তার পাশে ওই চাপ দাড়ি, মাঝে একটু ফাঁকা জায়গা। তারপর অরিন্দম বসে আছে, অথচ লোকটা ওই ধারেই বসবে। মেয়েটার মুখটা দেখার মতো হয়েছিল। চাপদাড়ি বলছে উঠে যেতে, অথচ মেয়েটার মুখ দেখেই বোঝা যাচ্ছে তার ওঠার একটু ইচ্ছে নেই। খুব নিভৃতে অভিমান করলে যেমন একটা মেয়ের মুখের অবস্থা হয়, করুণ অসহায়, সেরকম। মায়া লাগবে না? মেয়েটা অধঃস্বরে বলতে গেল, এটা তো জেনারেল। শব্দগুলো ঠিক স্পষ্ট শোনা গেল না। ঠোঁট আন্দাজ করে অরিন্দম বুঝতে পারল চাপদাড়ি লোকটা তখন কঠিনভাবে চেয়ে আছে মেয়েটার দিকে। উল্টো দিকের সিটে একজন লোক ডাকল দাঁড়িয়ে থাকা লোকটাকে, দাদা এদিকে চলে আসুন, জায়গা হয়ে গেছে। লোকটা পিছন ফিরে ওদিকে চলেই যাচ্ছিল। চাপদাড়ি লোকটা আবার এক রকম টোনে বলল, ওদিকে লেডি সিটে গিয়ে বসো। মেয়েটা কোনো দিকে না তাকিয়ে গটগট করে উঠে চলে গেল লেডিস সিটের দিকে। একদম ফাঁকা মেট্রো, সদ্য কবি সুভাষ থেকে ছেড়েছে। জায়গাও পেয়ে গেল মেয়েটা ওদিকে, কিন্তু একবারও এদিকে তাকিয়ে দেখল না। কে জানে কেন, মনে হলো উল্টো দিকে মুখ ঘুরিয়ে হয়তো কাঁদছে। এদিকে ওই লোকটা উল্টো দিকে সিটে না বসে এদিকে যেখানে মেয়েটা বসেছিল সেখানেই বসলো। কিসের এত আগ্রহ বোঝা যায় না বাবা। অরিন্দম দেখল চাপদাড়ি লোকটা লেডিস সিটের দিকে তাকাচ্ছে না, সামনের সাদা কাচের ওপার দিয়ে দৃশ্য দেখছে। দৃশ্য আর কি, ওই মানুষের বাড়িঘর, ফ্ল্যাট, এতখানি একটা আকাশ যেমন হয়। অরিন্দম আর একবার তাকালো মেয়েটার দিকে। কে বলবে এই মেয়েটারই একটু আগে চোখ মুখের অমন অবস্থা হয়েছিল।
ব্যাগের ভেতর থেকে মোবাইল বের করে মাথা নিচু করে সেই দিকে তাকিয়ে আছে। একবারও মাথা তুলে তাকাচ্ছে না, যেন সে একা মেট্রোয় উঠেছে। অরিন্দম টালিগঞ্জ নামবে, নেমে রানীকুঠির অটো ধরবে। অফিস টাইমে অটোর ভালো লাইন হয় এখন। পরে স্টপেজে ওর পাশের সিটটা ভরে গেল। অরিন্দমও লাল সোয়েটার পরা ছেলেটার মতো সামনের দৃশ্যের দিকে তাকিয়েছিল। উঁচু উঁচু ফ্ল্যাট, বারান্দা দেখা যাচ্ছে। কোনো বারান্দায় মেলে রাখা জামা কাপড়, শাড়ি এসব ঝুলছে। তার ওপর নীল আকাশ। এখন শীতের শেষ দিক, হেমন্ত আসছে, পাতা ঝরার মরশুম। ঝকঝক করছে নীল আকাশ। অরিন্দম পিয়ালির কথা ভাবতে চেষ্টা করল একটু। একদিন ওর আর পিয়ালিরও কলকাতা শহরে এরকম একটা ফ্ল্যাট হওয়ার কথা। কখনো কখনো মনে মনে কাল্পনিক কথোপকথনটাও শুনতে পায় ও। এবার চোখটা খুলি। খোলো। এটা আমাদের নতুন বাড়ি? বাড়ি না, ফ্ল্যাট। ওই হলো আমাদের বাসা। তুই খুশি তো? খুব। আর এই স্বপ্নটার জন্যই আমায় চাকরিটা ভালো করে করতে হবে। এখন আমি যে পয়সা মাইনে পাই তাতে ফ্ল্যাট কেনা সম্ভব নয়। নিজেই আরও 3 জন ছেলের সঙ্গে ঘর ভাড়া করে থাকি। অরিন্দম একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটাও খুব সম্ভবত সেই সময়ই এদিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়ল। অরিন্দম চোখ নামিয়ে নিল। টালিগঞ্জ এসে গেছে। নামার আগে অরিন্দম আরেকবার লাল সোয়েটারের দিকে তাকালো। লোকটা কেমন রোবট রোবট যেন, কোনো তাপ উত্তাপ নেই, কেমন শক্ত হয়ে বসে আছে। মনে হয় একটুও নড়ছে না লাল সোয়েটার। ওদিকে লেডিস সিটের দিকে তাকানো তো দূরস্থ। নেমে গেল অরিন্দম। অটো লাইনে দাঁড়াতে হবে। রানীকুঠিতে একটা ছোট্ট ফার্ম আছে। 3 মাস হলো অরিন্দম জুনিয়র অ্যাকাউন্টেন্ট হয়ে ঢুকেছে। মাসে 3 বার লেট হলে একবেলার মাইনে কাটা যায়। রাস্তা পেরোনোর সময় লাল জ্যাকেটের চেনটা টানতে টানতে অরিন্দম উত্তম কুমারের স্ট্যাচুটার দিকে তাকালো একবার। পিয়ালির যে কি হলো, সকাল থেকে একবারও মেসেজ করেনি মেয়েটা। সাধারণত পিয়ালি এরকম করে মেসেজ করে। বস, কবে আসছো নন্দগ্রাম? এটা পিয়ালির একটা বদ অভ্যেস, কথায় কথায় বস বলা। ভালো লাগে না একদম শুনতে, কেমন ক্যাজুয়াল লাগে, বউ বউ বলে মনে হয় না। আমি বলি, মরার সময় নেই রে, নিজের জামা নিজে ইস্ত্রি করতে হয়। আর অফিসে এই সময় ছুটি নিলে চাকরি নট হয়ে যাবে। অরিন্দম অটোর লাইনে গিয়ে দাঁড়ায়। মোবাইল ফোনটা একবার চেক করে বুক পকেটে ঢুকিয়ে রাখে। লেডি সিটে বসা মেয়েটার কথা বারবার মনে পড়ছে। কোথায় নামলো কে জানে। এসকেলেটর দিয়ে উঠে সামনেই যে দরজাটা পড়ে, কবি নজরুল থেকে ওই দরজাটা দিয়েই ওঠে অরিন্দম। রোজই তাই। পরের দিনও তাই উঠল। আজ একটু দেরি হয়ে গেছে। কাল অনেক রাত পর্যন্ত পিয়ালির সঙ্গে ঝগড়া হয়েছে। আজকাল কথা হলেই ঝগড়া হয়। নন্দগ্রামে থাকলে এতটা হতো না। হয়তো ঝগড়া হলো, কিন্তু বিকেলে বুড়ি মানুষের চরে, যেখানে সাধারণত নন্দগ্রামের ছেলেমেয়েরা প্রেম করতে যায়, সেখানে একবার দেখা করলেই সব ঝগড়া জল হয়ে যেত। আজও মেয়েটা ওই সিটেই বসে আছে। লাল সোয়েটার নেই আজ। ঝগড়া হয়েছে নাকি ওদের মধ্যে? মেয়েটাকে দেখে কেমন একটু মজা লাগলো অরিন্দমের। দেখে মনে হচ্ছে অফিসে চাকরি করে। কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ, এমন ব্যাগে টিফিন ধরে যায়। অরিন্দম আগের দিনের জায়গাতেই বসল। মেয়েটা দেখেছে একবার, হয়তো মনের ভুল। অরিন্দমের মনে হলো এক মুহূর্তের জন্য মেয়েটার চোখটা হাসল। অনেক অচেনা মানুষের মধ্যে চেনা কাউকে দেখতে পেয়ে গেলে যেমন চোখ নাচে, সেরকম। অরিন্দম চুপচাপ একটু দূরত্ব রেখে বসে। পকেট থেকে মোবাইল বের করে টাইপ করে। সরি, রাগ করিস না। কাল অনেক কিছু বলে ফেলেছি রাগের মাথায়। সরি। হ্যাঁ, দেখতে পেলে মেসেজ করিস। কালকের ঝগড়ার কারণটা অদ্ভুত। পিয়ালি মল্লিকাদের গ্রুপটার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল।
ওই গ্রুপে অনেকেই আছে, মল্লিকা, ঋতু, সৌরভ, দিতি, জিমুত ছেলেটার ইন্টারেস্ট ছিল পিয়ালির ওপর। এমনিই কথা হচ্ছিল, তারপর কোথা থেকে কোথায় কথা চলে গেল। মেয়েটা একদম ধারের সিটের কাচের যে আস্তরণটা থাকে তাতে মাথা হেলিয়ে রেখেছে। সামনে দিয়ে সেই এক অদ্ভুত দৃশ্য। তবু অরিন্দমের মনে হয় দৃশ্যগুলো পুরনো হয় না। উঁচু উঁচু ফ্ল্যাট, বারান্দা, নীল আকাশ। একটা লোক উঠেছে। অরিন্দম মেয়েটার দিকে সরে বসল। আর একটু চেপে বসতে হবে। মেয়েটা হেলান দিয়ে বসার ভঙ্গি ছেড়ে সোজা হয়ে বসল। একবার চোখে চোখ পড়ল। অরিন্দম সৌজন্যসূচক হাসল একবার, মৃদু হাসি, হালকা। মেয়েটাও হাসল। আজ মেয়েটা একটা জিন্সের জ্যাকেট পরেছে। মেট্রো চলছে। সামনের দৃশ্য সরে সরে যাচ্ছে। কয়েকটা মোটে স্টেশন। কাল পিয়ালির সঙ্গে ঝগড়া হওয়া ইস্তক মেজাজটা খারাপ হয়ে আছে অরিন্দমের। কোনো অজানা কারণে এই মুহূর্তে পাশে বসা মেয়েটার উপর রাগ হচ্ছিল। সামনের একটা বারান্দায় একটা লাল বেড কভার শুকোতে দেওয়া আছে। তার উপরেই একটা কাক এসে বসেছে। অরিন্দমের মনে হলো মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলল। সেও একটা দীর্ঘশ্বাস ফেলল। পিয়ালি বলছে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে। ওরা সেম এজের। অরিন্দমের এখন 25। একসঙ্গে কলেজে পড়ত। তখন থেকেই পিয়ালির খুব শখ কলকাতা যাবে, ফ্ল্যাট কিনবে, উঁচু বারান্দা থেকে শাড়ি, বেড কভার ঝুলিয়ে শুকোতে দেবে। গোলাপ ফুল আঁকা বেড কভার। এমন একটা বেড কভারের খুব শখ পিয়ালির। দূর আকাশের স্কাইলাইন দিয়ে কমলা রঙের মেঘ ভেসে আসবে, তার উপর দিয়ে ছোট ছোট পাখি উড়ছে দেখা যাবে। বারান্দায় একটা ইজি চেয়ার থাকবে, একটাই। পাশে ছোট কোনো ফুলের টব। পিয়ালি বসে থাকবে। অরিন্দম তার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে, কাঁধে হাত রেখে, অথবা পিয়ালির মাথায় হাত বুলিয়ে দেবে। পিয়ালির পরনে তখন পশমিনা শাল, প্রগাঢ় লাল রঙের সুতোর কাজ করা। আর একটা স্টপেজ। পাশের মেয়েটা ব্যাগ থেকে মোবাইল বের করেছে। একটা মিষ্টি গন্ধ আসছে মেয়েটার থেকে। কি দিও কে জানে, কিন্তু গন্ধটা ভারী মিষ্টি। মেয়েটার মোবাইলটা দেখা যাচ্ছিল। মেসেজের ইনবক্স খুলল মেয়েটা। কয়েকটা আনরিড মেসেজও দেখা যাচ্ছে। একটাও খুলল না মেয়েটা। যার সঙ্গে কাশবনে হারিয়ে যেতে চায় তার মেসেজ আসেনি, নাকি নির্লিপ্তি? একবার ঘাড় ঘুরিয়ে মেয়েটার মুখ দেখতে ইচ্ছে হলো অরিন্দমের, কিন্তু সাহসে কুলোল না। টালিগঞ্জ এসে গেছে। গেটের কাছে গিয়ে দাঁড়িয়েছে অরিন্দম। পিছন ফিরে একবার মেয়েটার মুখটা দেখল। অরিন্দমের দিকেই চেয়ে আছে। ফোলা ফোলা মুখ, গালে বোধহয় কিছু ক্রিম মেখেছে। আজ আর অতটা লাল লাগছে না। উত্তম কুমারের আশপাশ দিয়ে কয়েকটা কাক উড়ে যাচ্ছে। অরিন্দম লাল জ্যাকেটের চেনটা টেনে রাস্তা পার হচ্ছিল। পিয়ালি এখনো মেসেজটা দেখেনি। দুটো টিক হয়ে আছে, নীল হয়নি। এতক্ষণে তো ওর ঘুম থেকে উঠে পড়ার কথা। বুক পকেটে মোবাইলটা ঢুকিয়ে রাখল অরিন্দম। আজ অটোর লাইন কম আছে। মেয়েটার পাশেই বসল অরিন্দম। সাহস পেত না হয়তো, কিন্তু আজ মেয়েটা ওকে দেখে হাসল। মেট্রোতে উঠতেই অরিন্দমও হাসল। আজ ওর মেজাজটা ভালো আছে। পিয়ালি সারাদিন মেসেজ দেখেনি।
তখন খুব অসহায় লাগছিল অরিন্দমের। মনে হচ্ছিল ফোন করে ঝগড়া করে, কিন্তু অফিস থেকে সেটা সম্ভব নয়। শেয়ারের দামে একটা ভুল বসিয়ে ফেলেছিল। মেসেজ করছিল পিয়ালিকে। মেসেজ দেখছিস না কেন? আমার ভালো লাগে তুই এরকম করলে। আচ্ছা, আমি কি খুব ভালো আছি তোর মনে হয়? আমি একটা মানুষ না, বল? চাকরি ছেড়ে চলে আসবো? আমি এখানে একা মরছি, তুই বন্ধুদের সঙ্গে সিনেমা যাচ্ছিস, রেস্টুরেন্টে খেতে যাচ্ছিস। আমার একা লাগে না? এখানে আমার কোনো বন্ধু আছে? আরে মেসেজ দেখছিস না কেন? সন্ধ্যের দিকে পিয়ালি ফোন করেছিল। ততক্ষণে অরিন্দমের রাগ অনেকটা থিতিয়ে এসেছিল। সারা দিন কথা না বলতে পারার জন্য হাঁকুপাঁকু লাগছিল। পিয়ালি বলল জ্বর এসেছিল। ফোন ইচ্ছে করেই সাইলেন্ট রেখেছিল। সঙ্গে সঙ্গে অরিন্দম অন্য কথায় চলে গেছে। কি হয়েছে? কত জ্বর? আরে দেখি। আমার জ্বর তো তোর কি? এই বাজে কথাগুলো একদম বলবি না তো। জ্বর বলছি, তাতেও ঝগড়া করবি? এই শোন, ব্লাড টেস্ট করিয়েছিস? দেখছি। দেখছি মানে এখন জ্বর আছে? না, একটু আগে ওষুধ খেয়েছি, এখন জ্বর নেই। দুর্বল নিশ্চয়ই, বুকে সর্দি বসেছে। তারপর অনেকক্ষণ ফোনে প্রেম করেছে ওরা দুজন। অরিন্দম কাঁদছিল একটা সময়। মনে হচ্ছিল সারাদিন বেকার রাগ করেছিল, নিজের উপর রাগ হচ্ছিল। জ্বরটা একটু ধরে যাক, তারপর নন্দগ্রাম ইনস্টিটিউটে টিচার নিচ্ছে, ওখানে প্রাইমারি টিচারের ট্রাই করব। এটা খুব ভালো হবে। যতদিন না এখানে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে ততদিন তুই ওখানে ওটাই থাক। সময়ও কাটবে, দুটো পয়সাও আসবে। এই বস, তোর কোনো আপত্তি নেই তো? কি যে বলিস, আমার কেন আপত্তি থাকবে? না, অনেক ছেলে থাকে বউয়ে চাকরি করা নিয়ে। দেখ, তুই কি আমায় এমন ভাবিস নাকি? নন্দগ্রাম ইনস্টিটিউট ওদের ওখানকার একমাত্র প্রাইভেট স্কুল। কথা বলতে বলতে রাতে খেতে দেরি হয়ে গেল। অনেকক্ষণ ঘুম আসতে চাইছিল না। বুড়ি মানুষের চরের কথা মনে আসছিল। বনফুলের গন্ধ ভেসে আসছিল নাকে, খাটের চাদরে। আপনার এই একটাই জ্যাকেট? সেই লেডিস সিটে বসা মেয়েটা জিজ্ঞেস করল। এমন করে জিজ্ঞেস করল, অরিন্দম হেসে ফেলেছে। না, একা থাকি, হয়ে যায় এটাতে। আর শীত তো এখন কমের দিকে। জিজ্ঞেস করবে না করবে ভাবতে ভাবতে জিজ্ঞেস করেই ফেলল অরিন্দম। আচ্ছা, ওই ভদ্রলোক আসছেন না এখন? ওদের অফিস থেকে হায়দ্রাবাদ ট্রেনিংয়ে পাঠিয়েছে, 2 সপ্তাহ আসবে না। আচ্ছা আচ্ছা। আবার একটু স্তব্ধতা। অরিন্দমের হাসি পাচ্ছিল। ক্লাসে টিচারের সামনে যেমন হাসতে নেই, কিন্তু হাসি চলে আসে, সেরকম হাসি। মেয়েটা খানিকটা অবাক হয়ে, খানিকটা সংক্রামক হাসির ছোঁয়া মেখে জিজ্ঞেস করল, ভদ্রলোক খুব রাগী কিন্তু। বলে ফেলেই অরিন্দমের ইচ্ছে হলো মেট্রোর মাটিতে মিশে যেতে, একেবারে পাপোশ হয়ে যেতে, যার উপর দিয়ে মারিয়ে মারিয়ে লোকেরা যাবে, কিন্তু টের পাবে না কেউ শুয়ে আছে নিচে। মেয়েটাও খিলখিল করে হেসে ফেলেছে। কেন হেসে ফেলেছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু হাসছে। এক মুহূর্তের জন্য অরিন্দমের হাসি থেমে গিয়েছিল। বিশাল জানালার বাইরে নীল ঝকঝকে আকাশ, আর ওরা দুজন একসঙ্গে খুক খুক করে হাসছে, ক্লাসের লাস্ট বেঞ্চের দুজন বদমাশ বাচ্চার মতন। দাঁড়ান, ও ফিরু, আমি বলে দেব। দাঁড়ান, আমিও বলে দেবো আপনি হাসছিলেন শুনে। বলবেন না, তারপর আবার 3 হপ্তার জন্য ট্রেনিং নিতে কোথায় না কোথায় চলে যাবে। কোথায় অফিস ওনার? চাননি। আপনি? আমি? এমন করে আমি বলল মেয়েটা, যেন চাকরি করা খুব অপরাধজনক কিছু একটা জিনিস। একটু অবাক হয়ে চেয়ে রইল অরিন্দম। ও হ্যাঁ, আমিও তো চাকরি করি। অরিন্দমের ইচ্ছে হচ্ছিল মাথায় গাঁটটা মারে, বলে ফাজলামি হচ্ছে নাকি? মনে মনে বলল, কিন্তু মুখে কিছু বলল না। আমি ওই একটা প্রাইভেট স্কুলে ক্লাস 1-2 পড়াই। বাবা, আপনি দিদিমণি? আপনার স্টপেজ চলে এলো কিন্তু। আপনি জানেন আমি কোন স্টপেজে নামি? বাবা, প্রথম দিন
ওই যেদিন আপনি লেডিস সিটে গিয়ে বসলেন? হ্যাঁ, আপনার মুখ দেখে মনে হচ্ছিল আমি নয়, আপনি বকা খেয়েছেন বোধহয়। আমার তো আপনাকে দেখেই মায়া লাগছিল। অরিন্দম লজ্জা পাচ্ছিল। টালিগঞ্জ এসে গেছে। একটু হেসে উঠল সে। দরজা দিয়ে বেরোবার আগে একবার পিছন ফিরল। দেখল মেয়েটা হাসছে। একটা ভঙ্গি করে একটা হাত মুখের সামনে তুলল। অরিন্দম দেখেছে সিরিয়ালে এরকম করে স্মার্ট সুন্দরী মেয়েরা টা টা করে। নন্দগ্রামে কেউ এরকম করে না, আঙুল নাড়িয়ে টাটা বলা। ওখানে সবাই হাতের কবজি নাড়িয়ে টাটা বলে, আঙুল নড়ে না। গেট থেকে বেরিয়ে এসে অরিন্দম একটা হাত সামান্য উপরে তুলল। মেট্রোটা বেরিয়ে গেল। রাস্তায় এসে লাল জ্যাকেটের চেনটা টেনে নিল অরিন্দম। পকেট থেকে মোবাইল বের করে দেখল কোনো মেসেজ এসেছে কিনা পিয়ালির। না, আসেনি কোনো মেসেজ। উত্তম কুমারের স্ট্যাচুটার দিকে তাকালো সে। আজ খানিকটা চেনা চেনা লাগছে উত্তম কুমারকে। রাস্তা পার হয়ে সে একটা ফোন করল। এত সকালে ফোন করলি? পিয়ালির গলার স্বর শুনে বোঝা যাচ্ছে সে এখনো বিছানায়। এখনো তার ঘুম ভাঙেনি। এমনি খুব ইচ্ছে করলো তোর গলাটা শুনতে। তাই? মিথ্যে মনে হচ্ছে? অফিস নেই তোর? রাস্তায় অটো লাইনে দাঁড়িয়ে। ইস, আশেপাশে অনেক লোক আছে নিশ্চয়ই। তুইও থাকবি একদিন। অফিস যা, পরে কথা বলবো। কি রাজকার্য করছিস এখন শুনি? বস, তুই বুঝিস না, আমি বাড়িতে থাকি। রাখছি এখন। ব্লক করে একটা শব্দ করে ফোনটা কেটে গেল। অরিন্দম ফোনটা বুক পকেটে ভরে রাখল। বুকের কাছটা তেতো তেতো লাগছে। অটোয় পেছনে জায়গা ছিল। অরিন্দম সামনে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসল। চললে হাওয়া লাগবে। মেয়েটার নাম রোশনি। নামের সঙ্গে মিল আছে অরিন্দমের মনে হয়। বেশ গোলুমোলু নামটা। রোশনি বলছিল, শুভ্র আমাদের অফিসের পাড়ার ছেলে আসলে। ওই একই সময় অফিস টাইম দুজনের, তাই। বাল্যপ্রেম নাকি আপনাদের? না, ঠিক সেটা নয়, মুখ চেনা ছিল। তারপর ওই আর কি, কলেজের থার্ড ইয়ারে প্রপোজ করেছিল। বাবা, অনেকদিন সময় নিয়েছেন তো। ওই আর কি। আপনার? অরিন্দমের বাড়ি নন্দগ্রাম। বাবার স্টেশনারি দোকান, মা ভালো উলের সোয়েটার বোনে। বোন এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, এগুলো সব বলা হয়ে গেছে। পিয়ালির কথা আভাসে ইঙ্গিতে বলেছে। আমাদের কলেজের প্রেম। আমার কমার্স ছিল আর পিয়ালির বাংলা। ও তো একটা স্কুলে পড়াতেও ঢুকবে সামনে। বাহ, আমার মতোই তো তাহলে। আসলে মেয়েদের এই টিচিং লাইনটা ভালো। ও শব্দটা বলে ভালো লাগছিল অরিন্দমের। ইচ্ছে করছিল রোশনির সঙ্গে কথা বলতে বলতে এমজি রোড পর্যন্ত চলে যায়। পিয়ালিকে নিয়ে কথা বলতে ভালো লাগছিল। পিয়ালি লাকি খুব। কেন? আপনাকে দেখে বেশ রোম্যান্টিক মনে হয়। তারপর জানি না। শুভ্রবাবুও খুব লাকি। তাই? হ্যাঁ, মানে আপনাকে দেখে তো বেশ রোম্যান্টিক বলেই মনে হয়। তারপর জানি না। প্রথমে মুচকি শব্দহীন হাসি হাসল দুজন। তারপর কয়েক সেকেন্ড পরে দুজনেই সামান্য শব্দ করে হেসে উঠল। যতটা শব্দ মেট্রোতে বসে করা সমীচীন। মেট্রো টালিগঞ্জ ঢুকছে। কাল দেখা হবে আবার। হ্যাঁ, আর আজ লাল জ্যাকেটটা ছেড়েছেন দেখে ভালো লাগলো। অরিন্দম গেটের বাইরে বেরিয়ে এসে পেছন দিকে ফিরে হাত নাড়ল। মেট্রোটা শব্দ করে বেরিয়ে গেল। টালিগঞ্জের ভিড়ের মধ্যে মিশে যেতে যেতে অরিন্দম সবুজ সোয়েটারটার ওপরের বোতামটা লাগিয়ে নিচ্ছিল। আজ আচমকাই আবার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। মোবাইলটা বের করে অরিন্দম দেখল পিয়ালি মেসেজ করেছে। খেয়াল করেনি এতক্ষণ।
পিয়ালি লিখেছে, কাল বললি হাত কেটে গেছে, ব্যান্ডেড লাগিয়ে নিস একটা। আর একটা মেসেজ লিখেছে, বস, তোকে এত এত ভালোবাসি। অরিন্দম দেখল উত্তম কুমারের মুখের উপর উজ্জ্বল রোদ্দুর এসে পড়ে ঝকঝক করছে। অটোতে উঠে সে ফোন করল পিয়ালিকে। কিরে, এত সকাল সকাল উঠে পড়েছিস? মায়ের কোমরে ব্যথাটা বেড়েছে, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেল। এই সকালে? অঞ্জন কাকু তো বাড়িতে নিয়ে যাবে। তো শরীর ঠিক আছে এখন? হ্যাঁ বস, ভাইরাল হয়েছিল আর জ্বর আসেনি। এই শোন না, মেট্রোয় একটা মেয়ের সাথে আলাপ হয়েছে। জিও বস, মেট্রোয়? হ্যাঁ, একটা হেভি রাগী বয়ফ্রেন্ড আছে। তার সঙ্গেও আলাপ হয়েছে? ওই আর কি। দেখো বস, মার ফার খেও না, ওই তো প্যাংলা চেহারা। আরে আমি কেন মার খাবো? তোর কথা বলেছি মেয়েটাকে। বাহ, কি নাম? রোশনি। মিষ্টি নামটা, দেখতেও মিষ্টি নিশ্চয়ই। বলেছে তুই কলকাতায় এলে আলাপ করবে। বস, তোমার বন্ধু, তুমি কথা বলবে, কিল্লি করবে, আমি আলাপ করে কি করব? ওসবের মধ্যে পিয়ালি নেই। হ্যাঁ, নিজের দোস্তি নিজে সামলাবে। আরে যে আমার বন্ধু হবে সে তোর বন্ধু নয়? হ্যাঁ, চল রাখবো এবার, আমার অফিস আসতে এখন একটু বাকি আছে। কাজ আছে রে, রাখছি। ব্লপ করে আওয়াজটা হলো। অরিন্দমের মনে হয়েছিল পিয়ালি আরও কিছু জিজ্ঞেস করবে রোশনি সম্বন্ধে। দূর থেকে রানীকুঠির মোড়টা দেখতে পাচ্ছিল সে। অফিস ঢুকতে হবে। রোশনি আজ গলায় মাফলার দিয়েছে, মাথার চারপাশ দিয়ে গোল করে জড়িয়ে কান দুটো ঢাকা দিয়েছে। অনেকটা টেডি বেয়ারের মতো লাগছিল। আজ বসার জায়গা পায়নি অরিন্দম। আগে থেকেই সব সিট ভর্তি। রোশনি একই জায়গায় বসে আছে, চোখ দুটো ছলছল করছে, মাঝে মাঝে শব্দ করে নাক টানছে। মেট্রোতে এখনো ভিড় নেই, কিন্তু অরিন্দম একাই দাঁড়িয়ে আছে রোশনির সামনে, জেনারেল সিটের সামনে। ঠান্ডা লেগেছে? রোশনি কিছু বলল না, তারপর নিজে উঠে পড়ল। বলল, চলুন ভেস্টিবিউলে গিয়ে দাঁড়াই। আপনাকে দেখে ঠিক ভালো লাগছে না, বসুন না বরং। উত্তর না দিয়ে রোশনি ভেস্টিবিউলের দিকে চলে এলো। অগত্যা অরিন্দমকেও যেতে হলো। ওষুধ কিছু নিয়েছেন? মাথা নাড়ল রোশনি। নেয়নি। চোখটা লাল লাগছিল। কাল শুভ্রকে আপনার কথা বললাম। তাই? কি বলল? হাতে একটা রুমাল ধরা ছিল রোশনির। নাকটা একবার মুছে বলল, ওর পক্ষে যেটা বলা স্বাভাবিক সেটাই বলল। অরিন্দম বুঝতে পারছিল কথাটা ঠিক সহজভাবে বলা নয়। বলল, আমিও বললাম পিয়ালিকে আপনার কথা। তাই? কি বলল? আমি কার সঙ্গে মিশি না মিশি এসব নিয়ে পিয়ালির মাথা ব্যথা নেই। লাকি ইউ। তাই? রোশনি বুঝতে পারছিল তাইটা সহজভাবে বলা নয়। এত রিয়্যাক্ট করে, মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে। অরিন্দমের মনে হচ্ছিল প্রথম দিনের মতো দেখতে লাগছে রোশনিকে, আহত। কি বলেছে? কি বলতে পারে বলে আপনার ধারণা? অরিন্দম কিছু বলল না, চেয়ে রইল খানিক। রোশনিও কিছু বলল না, সেও চেয়ে রইল খানিক। হ্যান্ডিক্যাপ সিটে একজন মা একটা বাচ্চাকে কোলে নিয়ে বসেছে। অরিন্দম দেখল বাচ্চাটার মাথায় একটা বাঁদর টুপি। শহরের বাচ্চাদের সাধারণত বাঁদর টুপি পরতে দেখেনি সে। বাচ্চাটা তাকে দেখছে, রোশনিকে দেখতে পাচ্ছে না, উল্টো দিকে দাঁড়িয়ে আছে। সব কিছুতে সন্দেহ, স্কুলের কলিগ নিয়ে তার সমস্যা, কোনো ছেলের ছবির তলে কমেন্ট করলে সমস্যা, আপনার সঙ্গে কথা বললে সমস্যা। আচ্ছা, আমি কি বাচ্চা মেয়ে? অরিন্দম চুপ করে শুনছিল। বাচ্চাটার মাথার ওপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে। গতকাল থেকে মেঘ করেছে, গুমোট একটা ভাব। আপনাকে ভালোবাসে বলেই করে। তাই? আমাকে কেউ এরম করলে আমার কিন্তু বেশ লাগতো। আপনি জানেন না, সেদিন দেখলেন তো, অন্য কেউ হলে উঠে যেতে বলতো।
সব সময় এরকম করে আমার সঙ্গে। জানেন একবার কি হয়েছিল? অরিন্দম তাকিয়ে আছে। আবার নাক টানল রোশনি। একটা নারকেল গাছের মাথা দেখা যাচ্ছে জানলা দিয়ে। ছাড়ুন, আপনি শুনেই বা কি করবেন? আমার তো মনে হয় কেউ কেয়ার করলে এগুলো করে। আমার তো বরং খারাপ লাগে এগুলো না করলে। মনে হয় আমি কি করি না করি কিছুই এসে যায় না তার। অরিন্দম নিজেও বুঝতে পারেনি সে এরকম কিছু বলে ফেলবে। ওমা, রোশনি হাসছে। কেন হাসছে সে ঠিক বুঝতে পারল না। সে নিজেও মুড বদল করে বলল, হাসি পাচ্ছে আপনার? আপনারা খুব ছেলে মানুষ আসলে। মিষ্টি দেখতে লাগছে রোশনিকে এই কথাগুলো বলার সময়। অরিন্দমের মনে হলো গুমুট ভাবটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। আপনার টালিগঞ্জ চলে গেল। পিয়ালি বলছিল আপনার বয়ফ্রেন্ড আমাকে মারতে পারে। দেখুন, সত্যি সত্যি মার খাবো না তো? ওনার যে চেহারা দেখেছি। হ্যাঁ, ভোরবেলা উঠে ব্যায়াম করে। ওর মার খেলে আপনার গল্প আছে। বাচ্চাটা দেখছে, অরিন্দম হাসছে, রোশনিও হাসছে। বাচ্চাটা বায়না করছে মাথা থেকে বাঁদর টুপি খুলে নেওয়ার জন্য। মা খুলে দিচ্ছে না, বড় বড় চোখ করে তাকাচ্ছে। আপনার পিয়ালি হয়তো মুখে বলে না, কিন্তু আপনার মনে হয়? তার কিছু মনে হয় না আপনি অন্য মেয়ের কথা বললে? আরে সত্যিই মনে হয় না। যা, আরে সত্যি, ওই জন্যই তো মাঝে মাঝে মনে হয়। অরিন্দম বাক্যটা শেষ করল না। টালিগঞ্জ চলে এসেছিল। হাত উঁচু করল সে গেটের বাইরে এসে। একটু ঝুঁকে রোশনি দেখছে, হাত নাড়ছে। আজ শুধু আঙুল নয়, কবজিও নড়ছে। আজ আবার লাল জ্যাকেটটা বের করেছিল অরিন্দম। রাস্তায় নেমে চেনটা টেনে নিল। কি মনে হতে একবার পিছন ফিরে মেট্রো স্টেশনটার দিকে তাকালো। কত মানুষ স্টেশনে ঢুকছে, কত মানুষ বেরোচ্ছে। রোশনির মুখটা একবার মনে করার চেষ্টা করল অরিন্দম। মেট্রোয় ঢোকার সময় দেখেছিল বাংলার 5-এর মতো হয়ে আছে। বেরোবার সময় মনে হচ্ছিল সূর্যমুখী। পিয়ালি কাল খুব গল্প করছিল, খুব উচ্ছল লাগছিল, যেন তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে দুটো নেই। সেদিন ওরা সবাই মিলে বুড়ি মানুষের চড়ে গিয়েছিল। বুড়ি মানুষ আসলে একটা বড় বিল। 4 ধারে গাছ আছে, নারকেল, পাকুড়, খেজুরও আছে একটা দুটো, আর কয়েকটা বেঞ্চ আছে। লোকজন কেউ বেঞ্চে বসে না, ঘাসের ওপর বসে, সূর্যাস্ত দেখে। কমলা রঙের সূর্যের ছায়া যখন বুড়ি মানুষের জলে পড়ে, মনে হয় বিলের জল সিঁদুর রঙা। সাঁঝের বেলায় পাখিরা তখন ঘরে ফেরে। বড় কাতলা আছে বিলে, ঘাই মারে মাঝে মাঝে, গুপ গুপ শব্দ হয়, পাখিদের ডানার আওয়াজ পাওয়া যায়। বাড়ি ফেরার সময় বোধহয় সব পাখি গলা ফাটিয়ে চিৎকার করে, জানান দেয়, দেখো আমি ফিরে এসেছি। কলকল করছিল পিয়ালি। এই জানিস, মল্লিকা না WBCS এর প্রিলি ক্লিয়ার করেছে। আর শোন, সৌরভ আর দিতির দারুণ গল্প এখন। ওরা দুটো মিলিয়ে জমিয়ে প্রেম করছে, পুরো চোখে হারায় টাইপ। জিমুতের কথাও বলছিল বস, মন বাংলা ছেলেগুলো বেশ কুচুপুচু টাইপ হয়ে যায়। গালে দুঃখু দুঃখু দাড়ি, ভ্যাবলার মতো চেয়ে থাকে, কিন্তু বেশ একটা মানে ওই নরম নরম হয়ে যায়। তাহলে মন ভাঙলি কেন? বাবা, তাহলে কলকাতায় একজনের রাতের ঘুম উড়ে যাবে, সকালে পেট ক্লিয়ার হবে না। তোর যেটা করতে ভালো লাগে সেটাই করিস। আমি যত তাড়াতাড়ি পারি ফ্ল্যাটে জোগাড় করি। তারপর আর কথা এগোয়নি। ফোন রেখে দেওয়ার পর সারা রাত ভালো করে ঘুম হয়নি অরিন্দমের। বারবার উঠে ঘাড়ে মাথায় জল দিচ্ছিল। রোশনি কিছু বুঝতে পারেনি, অরিন্দম বুঝতে দেয়নি। চারদিকে কয়েকটা কাক বিশ্রী স্বরে ক্যা ক্যা করছে, করেই যাচ্ছে।
সেদিন ভেস্টিবিউলে দাঁড়িয়ে বোধহয় মজা পেয়েছে রোশনি। তারপর থেকে আর বসে না ওরা পাশাপাশি। ধুর, পাশাপাশি বসলে মুখ দেখা যায় না। মুখ দেখা না গেলে সামনের মানুষটার সঙ্গে কথা বলছি না মোবাইলে কথা বলছি বোঝা যায় না। অবশ্য ওর সঙ্গে কথা বলা আর পাথরের সঙ্গে কথা বলা অনেকটা এক ব্যাপার। কেন উত্তর দেয় না? তোর শুনলে তো উত্তর দেবে। কি যে বলেন আপনি। আরে মাইরি বলছি, একবার রাতে ঝগড়া হচ্ছে ফোনে, বুঝলেন? আমি বকেই যাচ্ছি। আরে আপনি হাসছেন? আরে হাসবো না এরম করে বললে? আর হাসির জায়গা এখনো আসেনি, পুরোটা শুনুন আগে। আচ্ছা বলুন। সেদিন ঝামেলা হয়েছিল সিনেমায় যাওয়ার জন্য, শুভ্র দেরি করে এসেছিল সেই জন্য। বাবা, উনি সিনেমাও দেখেন? দেখেন বলা ভুল, আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। কি সিনেমা? সেটা পয়েন্ট নয়, পয়েন্ট হলো ঝগড়া হচ্ছিল। প্রত্যেকবারের মতন আমি বকে যাচ্ছি, অনেকক্ষণ কিছু শুনতে পাচ্ছি না। থামলাম একটু, উমা শুনি ওদিক থেকে নাক ডাকার আওয়াজ। এই বাজে কথাগুলো বলবেন না। সত্যি বলছি। অরিন্দম সাধারণত বলে, আমায় ছুঁয়ে বলো। সামলে নিল, বলল, আমি ভাবছি কি ভাবছেন? এই কাজটা আমি পিয়ালির সঙ্গে করলে সেদিনই সব সম্পর্ক শেষ। হওয়াই উচিত। আরে হয়তো আর না। বাচ্চাদের মতন হাসে অরিন্দম। সিট আজ এখনো ফাঁকা, ইচ্ছে করলে পাশাপাশি বসাই যায়। শীত চলে যাচ্ছে, এবার হেমন্ত আসবে। নন্দগ্রামে হেমন্ত বোঝা যায়। পাতা ঝরে পড়ে, বুড়ি মানুষের চারধারের গাছগুলো অনাহারে জীর্ণ সন্ন্যাসীর মতো দাঁড়িয়ে থাকে, শীর্ণ কিন্তু সোজা। শুধু খড়খড় করে শব্দ হয় শুকনো পাতা উড়ে যাওয়ার। কলকাতা শহরে হেমন্ত বোঝা যায় না, কতদিন বাড়ি যাওয়া হয় না। বাড়ির জন্য মন কেমন করছে? না মানে আসলে অফিস থেকে ছুটি পাওয়া খুব মুশকিল। বাজে কথাগুলো বলবেন না তো। শিয়ালদা লাইনে 3.5 ঘন্টা বলেছিলেন সেদিন। একটা শনিবার হাফ ডে ম্যানেজ করলেই চলে যেতে পারবেন। তা আপনি কি করলেন সেদিনে? ফোন কেটে দিলেন? মানে? সেদিন ওই নাক ডাকা শোনার পর। ও, কি করব আবার বলুন? সারা রাত নাক ডাকা শুনতে তো আর পারবো না। তারপর কি হলো, মানে পরের দিন? কি আবার হবে, সকালে কবি সুভাষ মেট্রো স্টেশনে দেখা হলো, পাশাপাশি বসে আমি স্কুল গেলাম, ও অফিস। আপনি কিছু বললেন না? রোশনি কিছু না বলে বড় জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। অরিন্দম দেখছে রোশনি অন্য মনস্ক হয়ে পড়ছে। হয়তো পুরনো কোনো দিনের কথা ভাবছে, পুরনো কোনো হেমন্তের কথা, পাতা ঝরার মরশুমের কথা। জানেন, ঝগড়া হলে আমার সারা রাত ঘুম হয় না। বোঝা যায় আপনাকে দেখে। কি বোঝা যায়? এই যে আপনি একটু আতুপুতু টাইপ আছেন, একটু নাটকে, তবে সুইট। এই বাজে কথা বলবেন না তো। সত্যি বলছি। হ্যাঁ, আপনি বুঝেছেন, যার বোঝার সে তো বুঝতে চায় না। যতটা সম্ভব সুন্দর করে হাসার চেষ্টা করল অরিন্দম। একবার লজ্জা লজ্জা মুখে তাকালো রোশনির মুখের দিকে, তারপর মাথা নামিয়ে নিল। যা পাচ্ছেন ভালো মনে নিয়ে নিন, এটাও না পেলে তখন কে সামলাবে? মেট্রো চলছে, ভেস্টিবিউল দুলছে। অরিন্দম ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। রোশনি একটা হাফ হাতা জ্যাকেট পরেছে আজ, বেগুনি বেগুনি রংটা। চোখে কাজল পরে মেয়েটা নাকি আইলাইনার বুঝতে পারে না অরিন্দম। ও বাইরের দিকে তাকায়। সে যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্তই মাটির ওপর দিয়ে মেট্রো চলবে। টালিগঞ্জ পেরিয়ে গেলেই মাটির তলায় চলে যাবে। তখন বাইরের দিকে তাকালে অন্ধকার। আপনার স্টেশন চলে এসেছে। অরিন্দম একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। একটু চমকে ওঠার মতো করে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামতে হবে এবার। গেটের বাইরে বেরিয়ে এসে অরিন্দম দেখল রোশনি একটা হাত উঁচু করে ধরে আছে, মুখে হাসি, কিন্তু হাত নড়ছে না, না আঙুল না কবজি। ধীর পায়ে অরিন্দম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে
আগামী 48 ঘন্টার মধ্যে কলকাতা শহরে বৃষ্টি হতে পারে। শহরতলিতে শিলাবৃষ্টি হতে পারে। এর ফলে শীতের বিদায় আরও প্রলম্বিত হতে পারে। অরিন্দমের মনে হল বুড়ি মানুষের জলে শিল পড়লে টুপ করে আওয়াজ হবে, একটু বাদে আরেকটা টুপ, তারপর আরেকটা টুপ টুপ। পাকুড় গাছের ডাল থেকে একটা ঘুঘু পাখির ডেকে উঠবে, টুপটুপ টুপটুপ। তখন বাড়ছে বাতাসে ভেজা মাটির গন্ধ। উত্তম কুমারের মূর্তিটা দেখে অরিন্দমের মনে হল ভদ্রলোক ভিজে যাচ্ছেন। পাঞ্জাবি থেকে টুপটুপ করে জলের কণা চুইয়ে পড়ছে। পাঞ্জাবি থেকে, হাতের আঙুল থেকে, চিবুক থেকে, গাল থেকে। পকেট থেকে মোবাইল বের করে দেখল অরিন্দম। না, কোনো মেসেজ নেই। সবুজ সোয়েটারের ওপরের দুটো বোতাম খুলে দিল সে। গরম লাগছে, একটু হাওয়া আসুক। মেট্রো চলছিল। ভেস্টিবিউলে অরিন্দম আর রোশনি দুলছিল। আজ আবার অরিন্দম ওর লাল জ্যাকেটটা পরেছে। রোশনি একদম প্রথম দিনের ড্রেসটা, যেটা পরে তাকে উঠে যেতে হয়েছিল লেডিস সিটে। জানেন কি বলল? মানে? শুভ্রর কথা বলছি। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু মানে কি নিয়ে কি কথা সেটা বুঝতে পারছি না। কিছুই বলেনি। মানে সেদিন আপনাকে নিয়ে এত কিছু একতরফা বলে গেল। জানো, আমি পৃথিবীর সব ছেলের সঙ্গে কথা বলে বেড়াচ্ছি, তারপর থেকে আপনাকে নিয়ে আর একটাও কথা বলেনি। মানে সেটা তো ভালো নাকি? তার ট্রেনিংয়ে সে বেস্ট স্টুডেন্ট হয়েছে, সার্টিফিকেট পেয়েছে, মেডেলও পেয়েছে। ওর বাড়ি যাবেন, দেখবেন কত মেডেল। এত মেডেল কোনোদিন চোখেও দেখিনি। ভালো খবর তো, এতে দুঃখ পাচ্ছেন কেন? আপনি কি? ও মেডেল পেয়েছে, আমি কেন দুঃখ পেতে যাব? আপনার কথা জিজ্ঞেস করেনি, এটা অবাক লাগছে না আপনার? অরিন্দম খুব কিছু বুঝতে পারছিল না, হাঁ করে চেয়ে রইল। মুখ দিয়ে একটা আওয়াজ করল রোশনি, বলল, আপনারা ছেলেরা সত্যি, আপনার কথা জিজ্ঞেস করেনি মানে তারও কিচ্ছু এসে যায় না, মাথাতেই নেই। আবার যেদিন মনে পড়বে আবার অশান্তি করবে। বলতে বলতে হাসছিল রোশনি, অরিন্দমের দিকে নয়, বাইরের জানলার দিকে তাকিয়ে খানিকটা স্বগতোক্তির মতো করে বলছিল, জানেন উনি? মাথা নাড়ল রোশনি, জানে না। জানেন, পিয়ালিরও যেদিন কিছু থাকতো আমার খুব টেনশন হতো। এখন ওর সামান্য জ্বর হলেও আমি বারবার জিজ্ঞেস করে মাথা পাগলা করে দিই। থাকতে না পেরে পিয়ালি বিরক্ত হয়ে বলে, বস তুই থামবি এবার। বস? আরে ওটা ওর মুদ্রা দোষ, কথায় কথায় বস বলা। এটা কিন্তু কিউট। আরে দূর, আমার একটুও ভালো লাগে না শুনতে। জানেন, আমার একদিন জ্বর হয়েছিল, 103 উঠে গিয়েছিল। শুভ্রর মনেও ছিল না পরের দিন, কিচ্ছু জিজ্ঞেস করেনি। অরিন্দম তাকিয়ে রইল রোশনির দিকে, রোশনি তাকিয়ে আছে অরিন্দমের দিকে। হ্যান্ডিক্যাপ সিটে দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন, দুজন দুদিকে মুখ করা। জানেন, আমায় কেউ কোনোদিন তেমন ভালোই বাসলো না। অরিন্দম তাকিয়ে রইল, রোশনি তাকিয়ে রইল। টালিগঞ্জ এসে গিয়েছিল। অরিন্দম নেমে গেল। মেট্রোর দরজা বন্ধ হয়ে গেল। মেট্রো চলে গেল কলকাতা শহরের উত্তরের দিকে। মাথা নিচু করে অরিন্দম রাস্তা পেরোল। উত্তম কুমারের মূর্তির দিকে ফিরেও তাকাল না। কাকগুলো আজ ডাকছিল না। একবার অরিন্দমের মনে হলো কলকাতা শহরের সব কটা গাড়ির হর্ন বোধহয় একসঙ্গে খারাপ হয়ে গেছে। কোথাও কোনো আওয়াজ নেই, শুধু অনেকগুলো পাখি ডানা ঝাপটাচ্ছে আর চিল চিৎকার করছে। কেউ সেই চিৎকার শুনতে পাচ্ছে না। বাতাসে ভেজা মাটির কষাটে গন্ধ।
অনেক দূরে কোথাও গভীর জলের কোনো মাছ ঘাই মারছে। ডুব করে শব্দ এলো। অরিন্দম অটোর লাইনে দাঁড়ালো। সোমবার থেকে তো শুভ্র আসছে, মাঠটার খাবো নাকি? মার খাবেন কেন? অরিন্দম মুচকি মুচকি হাসার চেষ্টা করছিল, হাসিটা ঠিক আসছিল না। রোশনির এই ড্রেসটা সে আগে কোনো দিন দেখেনি। গোলাপি একটা টপ, শুধুই গোলাপি, কিছু লেখা নেই, কোনো ছবি আঁকা নেই। তার ওপর লাল একটা ফুল হাতা জ্যাকেট, উলের জ্যাকেট, আর একটা আকাশি রঙের জিন্স। আর চোখের কাজলটাও কেমন ঘন লাগছে, যেন অন্যমনস্ক লাগছে রোশনিকে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, নন্দগ্রামে শিলাবৃষ্টিও হয়েছে। আজ সকাল থেকে আবার জাঁকিয়ে শীত পড়েছে। অরিন্দমও একটা পুরনো সোয়েটার বের করেছিল। এটা শখ করে একবার পুজোর সময় কিনেছিল। কলকাতায় আসা স্তক পরা হয়নি, এমনি, খুব কিছু কারণ ছিল না না পরার। সাদার ওপর স্ট্রাইপ কাটা কাটা, অনেকগুলো রং আছে সোয়েটারটায়, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, সাদা। এটা নতুন বের করলেন? হ্যাঁ। হঠাৎ কোনো অকেশন? না, এমনি আজ পড়তে ইচ্ছে হলো তাই? রোশনি তাকিয়েছে অরিন্দমের চোখের দিকে কয়েক সেকেন্ড। অরিন্দম চোখ সরিয়ে নিল, জানলার বাইরে তাকালো। কোনো ফ্ল্যাটের বারান্দায় বেড কভার ঝুলছে, গোলাপ ফুল আঁকা বেড কভারটায়। জানলা শেষ হয়ে গেছে, গোলাপ ফুল আর শেষ হচ্ছে না। কত দূর পর্যন্ত বেড কভারটা চলে গেছে কে জানে। আমার সঙ্গে দেখলে তো আবার ঝামেলা হবে আপনাদের মধ্যে। তা বলে আপনি মেট্রোতে যাতায়াত ছেড়ে দেবেন নাকি? আর কিছু জিজ্ঞেস করেছিলেন উনি? ঘাড় নাড়ল রোশনি, আর কিছু জিজ্ঞেস করেনি। অরিন্দম বুঝতে পারল না জিজ্ঞেস করেনি বলে রোশনি খুশি হয়েছে না দুঃখী হয়েছে, নাকি কোনো কিছুই হয়নি। আপনি কোনোদিন ফোন নাম্বার চাননি আমার? আপনিও তো চাননি। আপনি অনেকটা আমার মতো, জানেন। রোম্যান্টিক? না, অসহায়। অরিন্দমের স্টপেজ চলে আসছিল, বলল, সোমবার কি হবে? আমরা এই বগিটাতেই উঠি। রোশনিকে দেখে বিভ্রান্ত লাগল না। অরিন্দম কি বলবে বুঝতে পারছিল না। টালিগঞ্জ চলে আসছে। আপনার পিয়ালির সঙ্গে আলাপ করার ইচ্ছে ছিল। হবে হয়তো কোনোদিন। অরিন্দম গেটের কাছে যেতে যাচ্ছিল, রোশনি হঠাৎ বলে উঠল, থ্যাংক ইউ। কেন? আপনি কোনোদিন আমায় অন্য সিটে উঠে যেতে বলেননি। অরিন্দম হাসল, রোশনিও হাসল। অরিন্দম গেটের বাইরে গিয়ে ঘুরে তাকালো, একটু অবাক হলো। দেখল রোশনি বন্ধ গেটের ঠিক ওদিকে দাঁড়িয়ে আছে, হাত উঁচু করা, হাত নড়ছে, হাতের আঙুলও নড়ছে, থমথমে মুখ। অরিন্দম অনেক চেষ্টা করল, কিন্তু হাত তুলতে পারল না। লাল দুটো আলো অন্ধকার টানেলের মধ্যে হারিয়ে না যাওয়া পর্যন্ত অরিন্দম দাঁড়িয়েই রইল। ট্রেনটা অদৃশ্য হয়ে যাওয়ার পরও খানিকক্ষণ অরিন্দম দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে স্টেশন চত্বর। সবাই কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছে। নতুন যাত্রী আসছে, তারাও যাবে যেদিকে একটু আগে ট্রেনটা চলে গেছে সেই দিকে। রাস্তায় এসে অরিন্দমের মনে হলো আজ সারা শহরে বড় কোলাহল। সবকটা গাড়ির হর্নের ডেসিবেল যেন এক লাফে অনেক গুণ বেড়ে গেছে। মানুষজন কর্কশ গলায় একে অন্যের সঙ্গে কথা বলছে। অটোগুলো ঘাড়ের ওপর উঠে আসতে চাইছে। আর এসবের মধ্যেই উত্তম কুমার চুপচাপ দাঁড়িয়ে আছেন, মুখে মৃদু হাসি। স্ট্যাচুতে আকাশে এখনো মেঘ আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। অরিন্দম পকেট থেকে মোবাইলটা বের করে ফোন করল।
পিয়ালির ফোনটা বেজে বেজে থেমে গেল। কেউ ধরল না। অরিন্দম একবার মেসেজ খুলল, লিখতে গেল। আবার কি হলো রে বাবা, ফোন ধরছিস না কেন? লিখে আবার কেটে দিল। তারপর ফোনটা বুক পকেটে ঢুকিয়ে রাখল, সাইলেন্ট করে দিয়ে। সোমবার সকাল। অরিন্দম কবি নজরুল মেট্রো স্টেশনে দাঁড়িয়ে দূর থেকে দেখতে পাচ্ছে ট্রেন ঢুকছে। বুকটা একবার থক করে উঠল ওর। ট্রেনটা কাছে এগিয়ে আসছে। হুড় হুড় করে ওর সামনে দিয়ে বেরিয়ে গেল প্রথমে ট্রেনটা। তারপর ধীরে ধীরে গতি কমছে। অরিন্দম ওখানেই দাঁড়িয়ে আছে, যেখানে থাকে। এসকেলেটর দিয়ে উঠে সামনের বগিটার সামনে। ট্রেনটা ধীরে ধীরে দাঁড়ালো অরিন্দমের সামনে। গেটের সামনে থেকে যে সিটগুলো দেখা যায় ওখানেই বসে ওরা। অরিন্দম দেখতে পেল পাশাপাশি রোশনি আর শুভ্র বসে আছে। রোশনির হাতে একটা ফুলের বোকে। বোকের সবকটা ফুল লাল গোলাপ, কিন্তু রোশনি শক্ত কাঠ হয়ে বসে আছে। শুভ্রও তাই। দেখে মনে হচ্ছে ঝগড়া হয়েছে। রোশনি দেখতে পেয়েছে অরিন্দমকে। শুভ্র অন্যদিকে তাকিয়ে আছে। রোশনি শব্দ না করে হাসল একবার। অরিন্দম হাসল শব্দ না করে। রোশনি হাত তুলল না, অরিন্দমও হাত তুলল না। শুভ্র হয়তো দেখতে পাবে। গেট বন্ধ হয়ে গেল। অরিন্দমের সামনে দিয়ে সকালের দক্ষিণেশ্বর মেট্রো বেরিয়ে গেল চাঁদনির দিকে। পিয়ালির ফোনটা একবার পুরো বেজে থেমে গেল। অরিন্দম আবার ফোন করল, আবার বেজে বেজে থেমে গেল। খানিকক্ষণ থুম মেরে দাঁড়িয়ে রইল অরিন্দম। পরের মেট্রো এলো। বসার জায়গা ছিল। সে ভেস্টিবিউলের ওখানে গিয়ে দাঁড়ালো। মেট্রো চলছে। অরিন্দম দুলছে। সিটে কেউ বসে নেই। জানলা দিয়ে উজ্জ্বল রোদ্দুর এসে পড়ছে। শীত অনেকটা কমে এসেছে। এবার হেমন্ত চলে আসবে। অরিন্দম টাইপ করল, কি রে? তারপর আবার কাটা চিহ্নটা দিয়ে একটা একটা করে অক্ষর কেটে দিল। জানলা দিয়ে দেখা যাচ্ছে ফ্ল্যাট বাড়িদের মাথা, নারকেল গাছ, বারান্দা, মাঝে মাঝে ছোট ছোট জলাশয়, কিছু ফাঁকা জায়গা, সামান্য কিন্তু আছে। টালিগঞ্জ স্টেশন থেকে রাস্তায় নেমে আবার ফোন করল অরিন্দম। এবার ধরেছে পিয়ালি। কি ব্যাপারটা কি? সকাল থেকে 14 বার ফোন করছিস কেন? কেন, আমি তোকে ফোন করতে পারি না? তুই যা না বস। মানে আবার কি? তুই এখন কলকাতায় থাকিস, চাকরি করিস, মেট্রোয় নতুন নতুন মেয়েদের সঙ্গে আলাপ হয়। অরিন্দম চট করে কিছু একটা বলতে গেল, একটু থামল, তারপর বলল, আর দেখা হবে না মেয়েটার সাথে। মানে আবার কি? আমার অফিসে একটু আগে আসতে হচ্ছে আজকাল। যে মেট্রোয় যেতাম তার আগের মেট্রো ধরতে হবে আজ থেকে। ও তাই বল, কি আছে, ফোন করবি। আমার কাছে কেন একটা অচেনা মেয়ের ফোন নাম্বার থাকবে? ফোন নম্বর নেই? না বস, নেই। শান্তি এবার? হাসছিস কেন? বস, তুমিও আমার সঙ্গে থেকে থেকে বস বলা শিখে গেলে। ভালো লাগছে না পিয়ালি। খানিকক্ষণ নিস্তব্ধতা। আমার ভালো লাগে এখানে তোকে ছাড়া। বুড়ি মানুষে সেদিন একা একা গিয়েছিলাম, যেখানে বসতাম আমরা। অরিন্দম খানিকক্ষণ চুপটি করে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল পিয়ালির। তুই এই জন্য কথা বলছিলিস না? বস, বেকার কথা রাখ না। কবে আসছিস বলতো? কতদিন তোকে দেখিনি। এই শনিবার আসছি, সোমবার ভোর রাত্রে ট্রেন ধরবো। সত্যি বলছিস? সত্যি।
ব্লপ করে আওয়াজ করে ফোনটা কেটে গেল। বিরক্ত হতে গিয়েও অরিন্দম হেসে ফেলল। মনে পড়ল একটু আগে দেখা একটা ফুলের বোকের কথা, যার সব কটা ফুল টুকটুকে লাল। পিছন ফিরে অরিন্দম মেট্রো স্টেশনটা দেখল। তারপর মোবাইলটা পকেটে ঢোকাতে যাবে, ঠিক তক্ষুনি একটা মেসেজ ঢুকল। বস, তোকে এই এত 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 ভালোবাসি। অরিন্দমের একটা রচনা লিখতে ইচ্ছে করছিল উত্তরে। তারপর অনেক ভেবে লিখল, তোর জন্য একটা সুন্দর গোলাপ ফুলের তোড়া নিয়ে যাব। লাল জ্যাকেটের চেনটা টানা ছিল, খুলে দিল অরিন্দম। গুমোট ভাবটা আর নেই, ঠান্ডা অনেকটা কমে গেছে। রাস্তা পেরোতে পেরোতে অরিন্দম দেখল উত্তম কুমারকে আজ ঠিক উত্তম কুমারের মতন দেখতে লাগছে। রাজকীয় ভঙ্গি, মুখে হাসি। হঠাৎ অরিন্দমের মনে হল হাসলে তাকে অনেকটা উত্তম কুমারের মতো লাগে। ফিক করে হেসে ফেলল সে। মনে হলো উত্তম কুমারও তার দিকে তাকিয়ে হাসছে। শুধু উত্তম কুমারের মূর্তির চারপাশে কোথা থেকে অনেকগুলো সাদা ধবধবে পায়রা চলে এসেছে। আগে কোনোদিন দেখেনি অরিন্দম ওদের। পতপত করে উড়ছে পায়রাগুলো। অরিন্দম মুগ্ধ হয়ে চেয়ে রইল। কি অপরূপ দেখতে লাগছে পায়রাগুলো। উত্তম কুমারের মূর্তি, এই রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, লোকজন, মেট্রো স্টেশন, এই আলো, এই হেমন্তের প্রগাঢ় নীল আকাশ, আর অন্ধকার টানেলের মধ্যে দিয়ে ছুটে যাওয়া একটা মেট্রো। আনন্দে চোখে জল চলে এলো অরিন্দমের। ওয়ান FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন নয়ন বসুর উত্তম কুমার ও কয়েকটি পায়রা। গল্পের কথক রাজীব, অরিন্দম অর্ণব, রোশনি দেবারতী, পিয়ালি বিহু, শুভ্র সৌমিক, মেট্রোর প্যাসেঞ্জার শুভদা ও তমজিৎ। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।